হিস্ট্রি অফ ইন্ডিয়ান লিটারেচারের মধ্যে একটা জিনিস দেখি কি, ওয়েট আ সেকেন্ড, ঠিক আছে, তখন আমরা এখানে একটা জিনিস লক্ষ্য করি যে আমরা সব থেকে আর্লিয়েস্ট ফর্ম অফ লিটারেচার যখন চেক করি তখন সেক্ষেত্রে আমরা পাই দ্য ওল্ড ইংলিশ ল্যাঙ্গুয়েজকে, ঠিক আছে, যেটাখানে আমরা অ্যাংলো স্যাক্সন বলছি, ঠিক আছে। এই অ্যাংলো স্যাক্সন যে এজটা, এটা সবার আগে স্টার্ট হয়, অ্যান্ড এই সবার আগে স্টার্ট হওয়া এজটা বেসিক্যালি আমাদেরকে দুটো বা তিনটে খুব ভালো ভালো ওয়ার্ক দেখায়, একটা হচ্ছে উইটসিথ, একটা হচ্ছে বেওউলফ, এরকম টাইপের কিছু ওয়ার্কস আমাদেরকে দেখায়, ঠিক আছে। অ্যান্ড আমরা জানি যে যারা অ্যাঙ্গেলস এবং যারা স্যাক্সনস ছিল, ঠিক আছে, এদেরই বেসিক্যালি মানে এদের বেসিক্যালি একসাথে থাকাটাই আমরা বেসিক্যালি এখানে অ্যাংলো স্যাক্সন পিরিয়ড বলছি। দেন আমরা মিডল ইংলিশ লিটারেচার দেখছি, যেখানে আমরা এই এজটাকে বলছি অ্যাংলো নরমান এজ, ঠিক আছে, অ্যাংলো নরমান এজ, ঠিক আছে। এখানে বেসিক্যালি নরমানসরা এসেছিল এবং এসে অ্যাঙ্গেলসদেরকে ইনভাইট করে। তো এই সময় আমরা সব থেকে বেটার ওয়ার্ক দেখতে পারি জিওফ্রে চসারের, ঠিক আছে। এছাড়া ভেতরে আমরা জিওফ্রে চসারের দ্য ক্যান্টারবেরি টেলস এখানে প্রচন্ড ফেমাস। এছাড়া আমরা এখানে দেখতে পাই মরালিটি প্লে, মিস্ট্রি প্লে এবং ইন্টারলিউড, এগুলো আমরা বেসিক্যালি এখানে দেখতে পাই। মরালিটি প্লেস এমন কিছু প্লেস যেগুলো মরালিটির কথা বলে, মিরাকল প্লেস এমন কিছু প্লেস যেগুলো ম্যাজিক্যাল এলিমেন্টের কথা বলে, মানে ম্যাজিক রয়েছে এর মধ্যে, এবং ইন্টারলিউড যেগুলো আরো একটা টাইপের প্লে এখানে রয়েছে। সো ডিটেলস আমরা আলোচনা করছি না, আমরা পুরো জিনিসটাকে একবারে কভার করছি। এবার আমরা দেখব চ্যাপ্টার 3, যেখানে আমরা পাচ্ছি এলিজাবেথান পোয়েট্রি অ্যান্ড প্রোজকে। এলিজাবেথান পোয়েট্রি অ্যান্ড প্রোজ, এটাকে আমরা বেসিক্যালি জিওফ্রে চসারের টাইম থেকে দেখছি। জিওফ্রে চসার 1400-এ মারা যাওয়ার পর সেইখান থেকে যখন এলিজাবেথ ওয়ান ইংল্যান্ডের রানী হন, সেই এলিজাবেথ ওয়ানের টাইম থেকে আমরা এলিজাবেথান পোয়েট্রিকে দেখে আসছি। এই এলিজাবেথান পোয়েট্রির মধ্যে সব থেকে নোটেবল যদি কোনো রাইটার থেকে থাকেন তাহলে সেক্ষেত্রে তাদের নাম হচ্ছে বেন জনসন, ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাই যে এখানে শেক্সপিয়ারকে আমরা পাই, যে শেক্সপিয়ারের লেখা আমরা আজও পড়ছি। তো উনি বেসিক্যালি বা উনারা এই এজ থেকে বিলং করতেন। এছাড়া আমরা এখানে আরো বেশ কিছু রাইটার দেখতে পাই যারা কিনা থমাস ওয়েট, যারা কিনা আর্ল অফ সারে, এছাড়া টটেল বলে একজন ছিলেন যার সংস অ্যান্ড সনেটসটা প্রচন্ড ইম্পর্টেন্ট, ঠিক আছে। এরকমই কিছু ব্যাপার এই সমস্ত ভাবে চলতে চলতে, এছাড়া এডমন্ড স্পেন্সার, ফিলিপ সিডনি, মাইকেল ড্রেটন, এদের ছাড়াও আমরা এখানে পাই ইউনিভার্সিটি উইটকে। এই ইউনিভার্সিটি উইট বলতে এখানে যাদেরকে নাম বোঝায়, এটা আমি আগেরবারও পড়ানোর সময় বলেছিলাম, যে জন লিলি, থমাস কিড, ইয়ার্জ পিল, আমাদের থমাস লজ, রবার্ট গ্রিন, ক্রিস্টোফার মার্লো, থমাস ন্যাশ, এই সমস্ত ব্যক্তিদেরকে বলা হতো ইউনিভার্সিটি উইট। এরা এক্ষেত্রে বেসিক্যালি ইউনিভার্সিটিতে কাজ করতেন, ঠিক আছে। অ্যান্ড ইউনিভার্সিটি উইট বলতে এটাই বোঝানো হয় যে ওয়ান অফ দ্য মোস্ট নোটেবল পার্সনস অফ দ্য ইউনিভার্সিটি। তাদেরও বেশ কিছু ওয়ার্ক রয়েছে, যে ওয়ার্কগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এরপর আমরা দেখতে পাই এখানে জন ডানের কিছু ওয়ার্ক, যে জন ডানের ওয়ার্ক এখানে আরেকটা পার্টিকুলার অ্যাঙ্গেল ক্রিয়েট করে। সেই পার্টিকুলার অ্যাঙ্গেলটাকে আমরা বলি মেটাফিজিক্স, ঠিক আছে, মেটাফিজিক্স। তো জন ডানের যে পার্টিকুলার অ্যাঙ্গেলটা রয়েছে সেখানে আমরা দেখতে পাই মেটাফিজিক্যাল পোয়েট্রি এখানে জন ডানের দ্বারা লেখা হয়। এছাড়া জন ডান ছাড়াও আমরা এখানে দেখতে পাই অ্যান্ড্রিউ মার্ভেলকে, যার লেখা কিছু মেটাফিজিক্যাল পোয়েট্রি আমরা এখানে মোটামুটি ভাবে দেখতে পাই, ঠিক আছে। এছাড়া এখানে দা ফ্লি, ভ্যালেডিকশন, ফরবিডিং মর্নিং, এইগুলো বেসিক্যালি আমার চ্যানেলে করাই আছে ভিডিওগুলো, তো পারলে কখনো দেখে নিস, স্টোরিগুলো মোটামুটি ভালো, ঠিক আছে। এছাড়া এখানে আমরা দেখতে পাবো যে স্যার ফ্রান্সিস বেকন রয়েছেন। বেকন বেশ কিছু এসে লেখার জন্য পার্টিকুলারলি ফেমাস ছিলেন। দেন রয়েছেন বেন জনসন, যার অ্যাকচুয়ালি লেখার মাধ্যমে আমরা বলতে পারি ইনি আমাদের শেক্সপিয়ারের থেকেও গ্রেটেস্ট একজন রাইটার, ঠিক আছে। এছাড়া ইউনিভার্সিটি উইটের মধ্যে আমরা আরেকজনকে পেয়েছিলাম যার নাম হচ্ছে ক্রিস্টোফার মার্লো। তো ক্রিস্টোফার মার্লোর একটা পার্টিকুলার ওয়ার্কের নাম হচ্ছে ডক্টর ফস্টাস, ঠিক আছে। ডক্টর ফস্টাস খুব বেশি ইম্পর্টেন্ট একটা প্লে, ঠিক আছে। জনসনকে ফাদার অফ ইংলিশ লিটারারি ক্রিটিসিজম বলা হয়, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই যে বাইবেলকে ইংলিশে ট্রান্সলেট করার একটা পার্টিকুলার চেষ্টা এখানে চলছে। জন উইকলিফ, উইলিয়াম টিন্ডেল, এই সমস্ত লোকেরা কিন্তু বাইবেলটাকে পাবলিশ করতে চাইছেন ইংলিশে। এবং আমরা জানি যে যখনই কিনা বাইবেলটা ইংলিশে পাবলিশ হবে, ইংলিশটা যেহেতু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা যেহেতু কমন পিপলের ল্যাঙ্গুয়েজ ছিল, তাদের ল্যাঙ্গুয়েজ ছিল, কমন পিপলের ল্যাঙ্গুয়েজ ছিল, তো কোয়াইট স্বাভাবিক পিপল জানতে পারবে
যে বাইবেলের মধ্যে কি লেখা রয়েছে। অ্যান্ড ওয়ান্স দে কাম টু নো হোয়াট ইজ রিটেন ইন দ্য বাইবেল, দে উড বি এবল টু চ্যালেঞ্জ দ্য সারমনস অফ দ্য প্রিস্ট। তারা বেসিক্যালি একবার যখন জানতে পারবে যে বাইবেলে কি লেখা রয়েছে, তখন তারা প্রিস্টের যে সারমন সেগুলোকে মানবে না, কারণ প্রিস্ট নিজেকে ভগবানের ডান হাত বলে চালাতেন, রাইট হ্যান্ড বলে চালাতেন। ঠিক আছে, এইরকম চলতে চলতে আমরা এখানে আরেকজন ব্যক্তিকে দেখতে পাই যার নাম হচ্ছে মার্টিন লুথার, যাকে বেসিক্যালি পরবর্তীকালে মানে যার কাছ থেকে গান্ধীজিও প্রচন্ড পরিমাণে ইন্সপায়ার্ড হন। ঠিক আছে, মার্টিন লুথার। সেই মার্টিন লুথারকে আমরা দেখতে পাই, ইনি ক্যাথলিক চার্চের যে সারমনস বা ক্যাথলিক চার্চের যে ইনস্ট্রাকশন সেগুলোকে না মেনে ইনি নিজের মতো ইনস্ট্রাকশন মানে পাবলিকের কাছে ইনি এটা ব্যক্ত করেন যে যে সমস্ত ইনস্ট্রাকশন বাইবেলে লেখা রয়েছে সেগুলো বেসিক্যালি তাদেরকে বলাই হয়নি। তো তাদেরকে কি বলা হয়েছে, তাদেরকে সেই সমস্ত ইনস্ট্রাকশন বলা হয়েছে যে সমস্ত ইনস্ট্রাকশন গুলো আমাদের প্রিস্টরা নিজেরা চেয়েছেন বলতে, সেই রকম ইনস্ট্রাকশন গুলো তাদেরকে বেসিক্যালি বলা হয়েছে। তো আমরা এখানে দেখতে পাই যে অথরাইজড ভার্সন অফ বাইবেল সেটা কিন্তু 1611 পাবলিশ হয়ে যায়। তো এখানে আমরা কমন সেন্সে বুঝতে পারছি যে রেনেসাঁ আসতে চলেছে। রেনেসাঁ একটু আগে পড়ানোর সময় বললাম যে রেনেসাঁ কিন্তু আসতে চলেছে, এবং রেনেসাঁ আমি দেখতেও পাই যে এরপরে রেনেসাঁ এসে এখানে ঢোকে। ঠিক আছে, অবশ্যই রেনেসাঁ কথাটার মানে হচ্ছে রিবার্থ। ঠিক আছে, যেখানে মানুষের মধ্যে একটা ম্যাসিভ ভাবে চেঞ্জ আসে। ঠিক আছে, বা মানুষ ব্যাপকভাবে একটা চেঞ্জকে মেনে নেয়, সেটাকেই আমরা বেসিক্যালি রেনেসাঁ বলে ধরতে পারি। ওকে, নেক্সট আমরা যখন দেখতে পাই তখন এলিজাবেথান ড্রামার মধ্যে আমরা ঢুকি, যেখানে আমরা ফার্স্ট রেগুলার কমেডিকে পাই যার নাম হচ্ছে র্যালফ রয়েস্টার ডয়েস্টার। ঠিক আছে, যেটা লেখা নিকোলাস ইউডালে। এছাড়া আমরা দেখতে পাই গামার গার্টেনের একটা ওয়ার্ক যেটা নিডল। ঠিক আছে, সেটা নিডল ইজ অ্যাবাউট দ্য লস। অবশ্যই নিডল এখানে একটা ওয়ার্কের মধ্যে পড়ছে। ফার্স্ট ইংলিশ ট্র্যাজেডি যদি প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে বলবো আমরা গর্ভডাক। ঠিক আছে, যেটা ব্ল্যাঙ্ক ভার্সে লেখা হয়েছে। ব্ল্যাঙ্ক ভার্স মানে সেই লাইনগুলোর মধ্যে কোনো মিল বেসিক্যালি নেই। ওকে, গর্ভডাক কার লেখা? থমাস নর্টনের লেখা এবং থমাস স্যাকভিলের লেখা। ঠিক আছে, গর্ভডাক দুজনের মিলে লিখেছে, একজন থমাস নর্টন, একজন থমাস স্যাকভিল। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাই এখানে থমাস কিডকে দেখতে পাই, যিনি স্প্যানিশ ট্র্যাজেডি লেখেন। এরপরে আমরা দেখতে পাই উইলিয়াম শেক্সপিয়ার, অবশ্যই আমরা সবাই চিনি। ঠিক আছে, উইলিয়াম শেক্সপিয়ারের বেশ কিছু ওয়ার্কের মধ্যে আমরা ওয়ার্কগুলোকে ভাগ করতে পারি: দ্য আর্লি কমেডিজ, দ্য ইংলিশ হিস্ট্রিজ, দ্য ম্যাচিওর কমেডিজ, আর দ্য সম্বিয়ার প্লেজ, দ্য গ্রেট ট্র্যাজেডিজ। এছাড়া আমরা দ্য রোমান প্লেজ, দ্য লাস্ট প্লেজ, এইভাবে আমরা বেসিক্যালি এগুলোকে মানে ক্যাটেগরাইজ করতে পারি। কার ওয়ার্ককে? অবশ্যই শেক্সপিয়ারের ওয়ার্ককে। তাহলে শেক্সপিয়ারের ওয়ার্ককে আমরা এতভাবে ক্যাটেগরাইজ করতে পারি। ওকে, বাকি ড্রামাটিস্ট যারা এলিজাবেথান পিরিয়ডে এসেছিলেন তাদের মধ্যে আমরা দেখতে পাই বেন জনসনকে। বেন জনসন এখানে কমেডি অফ হিউমার্স লেখেন। ঠিক আছে, দেন আমরা দেখতে পাই জন ওয়েবস্টারকে, যে জন ওয়েবস্টারের মধ্যে আমরা দেখতে পাই দ্য হোয়াইট ডেভিল, ডাচেস অফ মালফি, এই সমস্ত গুলো রয়েছে। ঠিক আছে, চ্যাপ্টার 5-এ যখন আমরা আসি তখন আমরা দেখি যে জন মিল্টন অ্যান্ড হিজ টাইম। তার মানে এই সময়টা থেকে আমরা দেখতে পাচ্ছি পিউরিটান এজ ঢুকছে। পিউরিটান এজ অ্যাকচুয়ালি আমি এটা আগে পড়ানোর সময় বলেছিলাম যে এর আগের পিরিয়ডে যখন এলিজাবেথান পিরিয়ড চলছে তখন মানুষ প্রচন্ডভাবে ব্যভিচারী হয়ে যাচ্ছে। মানুষ প্রচন্ডভাবে নিজেদের মধ্যে কোনো রকমের লিঙ্ক থাকছে না, অ্যান্ড তারা বলতে পারিস ধর্মের পথ থেকে অন্য পথে চলে যাচ্ছে। তাহলে সেই জিনিসটাকে ঠিক করার জন্য এক্ষেত্রে পিউরিটান এজ এসে এখানে ঢোকে। তো জন মিল্টন এবং তার টাইমে আমরা দেখতে পাই পিউরিটান এজ স্টার্ট হয়। ঠিক আছে, তো মিল্টনের সব থেকে বড় লেখা যার নাম হচ্ছে প্যারাডাইস লস্ট, সেটা এখানে রয়েছে। এছাড়া কমাস বলে একটা মাস্ককেও কিন্তু মিল্টন রেখেন। ঠিক আছে, আচ্ছা, মিল্টন ছাড়া আমরা এখানে যে ব্যক্তিকে পাই তিনি হচ্ছেন আমাদের মানে মিল্টন ছাড়া আমরা যাদেরকে এখানে পাই তারা হচ্ছেন ক্যাভালিয়ার পোয়েটস। এবারে হিসেবে যে কিং রয়েছেন, ঠিক আছে, কিং রয়েছেন, কিং এবং কিং এর অপোজিটে, এক সেকেন্ড, এই কিং এবং কিং এর অপোজিটে বা কিং এর অপোজিশনে রয়েছে পিউরিটানস। ভালো করে বুঝবি, কিং এর অপোজিশনে রয়েছে পিউরিটানস। ঠিক আছে, তো যারা এখানে কিং এখানে কে আছেন? কিং আছে এখানে চার্লস ওয়ান। ঠিক আছে, কিং আছেন এখানে চার্লস ওয়ান। এই চার্লস ওয়ানের যে ফলোয়াররা বা চার্লস ওয়ানের কোর্টে যারা থাকতো তাদেরকে বলা হয় ক্যাভালিয়ার পোয়েটস। ক্যাভালিয়ার পোয়েটস কেন বলা হয়? কারণ তারা চার্লস ওয়ানের ফলোয়ার ছিল। ঠিক আছে,
উল্টো দিকে যে পিউরিটানরা এখানে রয়েছে সেই পিউরিটানরা কিন্তু চার্লস ওয়ানের বিরোধিতা কনস্ট্যান্ট করতে থাকে, ঠিক আছে, এইভাবে চলতে থাকে। এরপরে আমরা দেখতে পাই পিউরিটান অ্যান্ড এদের মধ্যে ঝামেলা হয়, যেখানে আমরা দেখতে পাই অলিভার ক্রমওয়েল, তারপর আমরা দেখতে পাই রিচার্ড ক্রমওয়েলকে, এরা এসে পরবর্তীকালে জায়গা দখল করে, চার্লস ওয়ানকে অ্যাসাসিনেট করা হয়, এইভাবে কিন্তু চলতে থাকে। এরপর আমরা দেখতে পাই রেস্টোরেশন ড্রামা অ্যান্ড প্রোজ। এর মাঝখানে আমরা দেখতে পাই যে ড্রামা বা প্রোজ বা সং কোনো কিছুই লেখা হয়নি। তো এই টাইমটাকে আমরা বলি ব্যারেন একটা এজ। এই ব্যারেন এজের পর যে টাইমটা এসে পৌঁছয় সেটা হচ্ছে রেস্টোরেশন ড্রামা অ্যান্ড প্রোজ। রেস্টোরেশন ড্রামার মধ্যে আমরা দেখতে পাই যে চার্লস টু এখানে রেস্টোরেশনের রাস্তা অবলম্বন করেন। তো চার্লস টু এখানে একটা পিউরিটান গভর্নমেন্ট রাখেন, যে পিউরিটান গভর্নমেন্টের মধ্যে উনি কিন্তু নিজের সমস্ত কিছু দিয়ে পুরো ব্যাপারটাকে আবার উনি রিস্টোর করতে পারেন। তো এখানে আমরা দেখতে পাই জন ড্রাইডেনকে, যে জন ড্রাইডেন এখানে গ্রেটেস্ট লিটারারি ফিগার, ঠিক আছে। ড্রাইডেন এখানে অলিভার ক্রমওয়েলকে সাপোর্ট করতেন, আমি এক্ষুনি বললাম, ঠিক আছে। এরপর ড্রাইডেন কে পেরিয়ে গেলে আমরা পাই এখানে, আচ্ছা, এখানে কমেডি অফ ম্যানার্স বলে একটা পার্টিকুলারলি একটা এরিয়া পাই, ঠিক আছে, যারা এখানে মানুষের ইমমরালিটিকে, কি বললাম, মানুষের ইমমরালিটি এটাকে চ্যালেঞ্জ করে, ঠিক আছে, ইমমরালিটিকে চ্যালেঞ্জ করে এখানে বেসিক্যালি মানুষকে ড্রামার মাধ্যমে বা ড্রামার মধ্যে দিয়ে মরালিটির পাঠ পড়ানো হচ্ছিল। ওকে, মরালিটির পাঠ পড়ানো হচ্ছিল। তো এটাকেই আমরা বলবো হচ্ছে কমেডি অফ ম্যানার্স হিসেবে। মানুষকে কিভাবে ম্যানার শেখানো হয় সেই ব্যাপারটা এখানে স্টার্ট হয়, যেটা আমরা দেখতে পাই উইলিয়াম কনগ্রিভের লেখার মধ্যে দিয়ে, যেটা আমরা দেখতে পাই উইচার্লের লেখার মধ্যে দিয়ে, এদের মধ্যে দিয়ে এই ব্যাপারটা পুরোপুরি ফুটে ওঠে। ক্লিয়ার হয়েছে? নেক্সট আমরা দেখতে পাই ইংলিশ কিছু পোয়েটকে, ঠিক আছে, যারা 1660 থেকে 1798 অব্দি আছে। মাথায় রাখতে হবে 1798 এর পর থেকে আমরা রোমান্টিক এজ দেখতে পাবো, ঠিক আছে, রোমান্টিক এজ দেখতে পাবো। তাহলে তার আগে অব্দি আমরা কিছু ইংলিশ পোয়েটস আবার দেখতে পাচ্ছি, যাদের নাম হলো আলেকজান্ডার পোপ, যাদের নাম হলো অলিভার গোল্ডস্মিথ, জেমস থমসন, এডওয়ার্ড ইয়াং, এছাড়া এখানে রয়েছে রবার্ট ফ্লেয়ার, থমাস গ্রে, উইলিয়াম ব্লেক, ঠিক আছে, এই সমস্ত পোয়েট গুলোকে আমরা এখানে দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এরপর আমরা যখন দেখতে পাচ্ছি 18th সেঞ্চুরি প্রোজ, সেই 18th সেঞ্চুরি প্রোজের সম্বন্ধে কথা বলা যাক। এই ইংলিশ পোয়েটদের মধ্যেই রয়েছে, তারা হচ্ছেন বেসিক্যালি ড্যানিয়েল ডেফো। এই ফার্স্ট টাইম আমরা দেখতে পাই যে মানুষ ড্রামা অ্যান্ড পোয়েম ছাড়াও আরো কিছু লিখতে পারে। তো এই ফার্স্ট টাইম আমরা দেখতে পাই যে প্রোজ লেখা হয়, প্রোজ। আজকে যে আমরা স্টোরি পড়ি সেই স্টোরি গুলো বেসিক্যালি আর কিছুই না, এগুলো হচ্ছে প্রোজ। সেটা ফার্স্ট টাইম লেখেন ড্যানিয়েল ডেফো, ঠিক আছে। তো ড্যানিয়েল ডেফোর ওয়ার্কের মধ্যে দিয়ে আমরা এই জিনিসটা দেখতে পাই। এছাড়া রিচার্ড স্টিল রয়েছেন, জোসেফ অ্যাডিসন রয়েছেন, জোনাথন সুইফট রয়েছেন, এছাড়া ডক্টর স্যামুয়েল জনসন রয়েছেন, যিনি কিনা প্রচন্ড পরিমাণে শিক্ষিত লোক, অ্যান্ড তার লেখার মধ্যে দিয়ে আমরা সেই ব্যাপারটাকে পুরোপুরি প্রকাশ পাই। এডওয়ার্ড গিবন, এডওয়ার্ড বার্ক, এই সমস্ত ব্যক্তিরাও এখানে কিন্তু রয়েছে, ঠিক আছে। আমরা আস্তে আস্তে দেখতে পাই যে প্রোজটা, ঠিক আছে, এই প্রোজটা আস্তে আস্তে কিন্তু নভেলের আকার নেয়, নভেল, ঠিক আছে। প্রোজটা যখন নভেলের আকার নেয় তখন আমরা দেখতে পাই ইংলিশ নভেল এখানে স্টার্ট হয়, ঠিক আছে। ইংলিশ নভেলের মধ্যে আমরা দেখতে পাই স্যামুয়েল রিচার্ডসন। সেই স্যামুয়েল রিচার্ডসন এখানে ইংলিশ নভেল ফার্স্ট টাইম লেখেন, দ্য ফাদার অফ ইংলিশ নভেল বলা হয় এনাকে, স্যামুয়েল রিচার্ডসনকে। তিনি তার ফার্স্ট নোভেল পামেলা বলে লেখেন, পামেলা, ঠিক আছে, পামেলা। পামেলা কথাটার মানে হচ্ছে ভার্চু রিওয়ার্ডেড। ওকে, ভার্চু রিওয়ার্ডেড, এটা উনি ফার্স্ট টাইম লেখেন, ঠিক আছে। তো পামেলাকে এপিস্টলারি নোভেলও বলা হয়। কেন? কারণ এটা লেটারের ফর্মে লেখা, ঠিক আছে, তাই এটাকে এপিস্টলারি নোভেলও বলা হয়। ওকে, দেন আমরা এখানে দেখতে পাই হেনরি ফিল্ডিংকে, যে হেনরি ফিল্ডিং এর সব থেকে নোটেবল ওয়ার্ক হচ্ছে টম জোন্স, ঠিক আছে। হেনরি ফিল্ডিং এর টম জোন্স, যে কিনা একজন স্পয়েলড একজন চাইল্ড, যে আলটিমেটলি তার মধ্যে প্রচুর প্রমিসকাস রিলেশনস রয়েছে, প্রচুর ব্যাপার রয়েছে এখানে, ঠিক আছে। সেই ব্যাপারটা এখানে আমরা এর লেখার মধ্যে দেখতে পাই। এগুলো 18th সেঞ্চুরি প্রোজের কথা বলছি আমরা। এছাড়া আমরা এখানে কথা বলছি টোবিয়াস স্মলেটকে নিয়ে।
টোবিয়াস মলেট এখানে আরেকজন রাইটার সিম্পলি। দেন আছেন রলেস্টার্ন, দেন আছেন হোরেন্স ওয়ালপোল, এই সমস্ত ব্যক্তিরা এখানে রয়েছে। ঠিক আছে, তো এই সমস্ত ব্যক্তিরা যারা এখানে লেখা স্টার্ট করেন, ঠিক আছে, তাদের লেখা এক্সকিউজ মি, তাদের লেখার মধ্যে দিয়ে আমরা এখানে দেখতে পাই যে এখানে কিছু টেরার নোভেলিস্ট উঠে আছে। এই টেরার নোভেলিস্টরা অ্যাকচুয়ালি কি করতেন, এনারা নিজের লেখার মাধ্যমে টেরার বা হরার এই ব্যাপারটাকে প্রচন্ডভাবে তুলে ধরতেন। ঠিক আছে, সেই টেরার বা হরার এই ব্যাপারটা প্রচন্ডভাবে তুলে ধরতেন এবং তাদের লেখার মধ্যে এই ব্যাপারটা থাকতো বলা যায়। ওকে, চ্যাপ্টার 9 আমরা দেখতে পাই দ্য রোমান্টিক পোয়েটস। রোমান্টিক পোয়েটস আমি একটু আগে বলেছি যে 1798-এ রোমান্টিক এজটাকে আমরা দেখতে পাই কিক স্টার্ট করছে। এই রোমান্টিক এজটা কিক স্টার্ট করার পেছনে যাদের সব থেকে বড় হাত আছে তারা হচ্ছেন উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ, এছাড়া আমরা দেখতে পাই এস.টি. কোলরিজ। এই দুই ব্যক্তির এখানে হাত রয়েছে। ঠিক আছে, এই দুজন ব্যক্তির দ্বারা সম্মিলিতভাবে পাবলিশ করা হয় লিরিক্যাল ব্যালাডস। এই লিরিক্যাল ব্যালাডস পাবলিকেশন হয় এই দুটো ব্যক্তির দ্বারা। ঠিক আছে, তো আলটিমেটলি আমরা দেখতে পাই ওগুলো এখানে লেখা আছে বেসিক্যালি, দেখে নিতে পারিস। অ্যান্ড তাদের ওয়ার্কের মধ্যে আমরা এরপরে দেখতে পাই জন বাইরন বলে একজন আছেন। ঠিক আছে, জন বাইরন, তো জন বাইরন বলছি, সরি, লর্ড বাইরন বলে একজন রয়েছেন এখানে। এছাড়া পিবি সেলি রয়েছেন। ঠিক আছে, পিবি সেলি এবং তার ওয়াইফ মেরি সেলি দুজনেই এখানে লেখালেখি স্টার্ট করেন। এছাড়া আমরা দেখতে পাই জন কিটসকে, যার লেখা কোনোভাবে নেচারকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে। এই ওড টু আ নাইটিঙ্গেল, ওড টু সাইক, এইগুলো মানে নেচারকে খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করে। এছাড়া এখানে রয়েছেন রবার্ট সাদি। যখন আমরা কথা বলছি লেটার 19th সেঞ্চুরি পোয়েটস, যাদেরকে আমরা ভিক্টোরিয়ান পোয়েটস বলছি, সেই সমস্ত পোয়েটদের সম্বন্ধে, তখন ইংল্যান্ডের রানী হচ্ছেন কুইন ভিক্টোরিয়া। তার টাইমে আমাদের লেখার টেস্ট অলরেডি চেঞ্জ হয়ে গেছে। তার টাইমে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালফ্রেড লর্ড টেনিসন, ইনি বেসিক্যালি এই সময় লিখছেন, চিফ ফিগার ইনি এই টাইমে। ঠিক আছে, অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি এখানে যে আমরা মানে বিডের যে এক্লেসিস্টিয়াল হিস্ট্রি, ঠিক আছে, এই ব্যাপারগুলোকে এখানে আমরা দেখতে পাই যে ট্রান্সলেট করা হয়। ঠিক আছে, এরপরে আমরা দেখতে পাই যে এখানে রবার্ট ব্রাউনিং রয়েছেন। ঠিক আছে, রবার্ট ব্রাউনিং, যার কিনা দ্য লাস্ট রাইড বলে একটা পার্টিকুলার পোয়েম রয়েছে, যে পোয়েমটা যথেষ্ট পরিমাণে রেকগনিশন পেয়েছিল সেই সময়টা। দেন আমরা এখানে দেখতে পাই ম্যাথিউ আর্নল্ডকে। ম্যাথিউ আর্নল্ড ইজ ওয়ান অফ দ্য পোয়েটস যিনি কিনা এই সময়টা খুব ভালোভাবে লিখেছেন। ম্যাথিউ আর্নল্ডের ডোভার বিচ বলে একটা পোয়েম রয়েছে, যে পোয়েমটা আমরা অলরেডি আগের ক্লাসে ডিসকাস করেছি। ডোভার বিচ আগের বছর পড়িয়েছিলাম যদি মনে থাকে। ঠিক আছে, ডোভার বিচ আগের বছর পড়িয়েছিলাম। ঠিক আছে, এক্স্যাক্টলি। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ডান্তে গ্যাব্রিয়েল রসেটি বলে একজন রয়েছেন। দেন আমরা দেখতে পাই এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং রয়েছেন। ঠিক আছে, এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং আর কেউ না, ইনি হচ্ছেন রবার্ট ব্রাউনিং এর ওয়াইফ। ঠিক আছে, এনার ওপরেই রবার্ট ব্রাউনিং এর দুটো তিনটে পোয়েম এনার ওপরেই লেখা। ঠিক আছে, অ্যাকচুয়ালি কি হয়েছিল, একটা মজার ব্যাপার বলি। রবার্ট ব্রাউনিং লেখক ছিলেন না বা রাইটার ছিলেন না, রাইটার অ্যাকচুয়ালি ছিলেন হচ্ছে এলিজাবেথ ব্যারেট ব্রাউনিং। রবার্ট ব্রাউনিং এলিজাবেথ এর লেখা পড়ে ইমপ্রেস হয়ে যান এবং তারপর তিনি এলিজাবেথকে বিয়ের প্রপোজাল দিয়ে বসেন। ঠিক আছে, এবং আলটিমেটলি দেখা যায় বিয়ের পরে এলিজাবেথ ব্রাউনিং এর থেকেও বড় রাইটার হয়ে ওঠেন রবার্ট ব্রাউনিং। ঠিক আছে, রবার্ট ব্রাউনিং এর লেখার মধ্যে আমরা সেই টেস্টটা তারপরে পাই, যেখানে রবার্ট ব্রাউনিং এলিজাবেথের থেকেও একজন বড় রাইটার হয়ে ওঠে। এরপর আমরা এখানে রুডিয়ার্ড কিপলিংকে পাই। ঠিক আছে, রুডিয়ার্ড কিপলিং। এছাড়া আমরা পাই যে এডওয়ার্ড ফ্রিটজার ক্যান্ট, একেও আমরা এখানে পাই। ঠিক আছে, দেন আমরা 19th সেঞ্চুরি নোভেলিস্টদের মধ্যে ঢুকি, যারা ভিক্টোরিয়ান নোভেলিস্ট বলে পরিচিত আমাদের কাছে। ঠিক আছে, টাইমটা হচ্ছে 1775 to 1817। এই সময়টা আমরা দেখতে পাই যে জেন অস্টেন বললে একজন কিন্তু খুব ভালোভাবে এখানে লেখা স্টার্ট করেন। তার লেখার মধ্যে হচ্ছে সেন্স অ্যান্ড সেন্সিবিলিটি এইরকম টাইপের কিছু লেখা, প্রাইড অ্যান্ড প্রিজুডিস এই টাইপের কিছু লেখা, এগুলো ইনি বেসিক্যালি লেখেন। ঠিক আছে, তো প্রাইড অ্যান্ড প্রিজুডিস একটা ইয়েতে ছিল, তোদের এতে ছিল, তো আমি কিছুটা আলোচনা করেছিলাম প্রাইড অ্যান্ড প্রিজুডিস নিয়ে যদি মনে থাকে। ঠিক আছে, দেন আমরা চার্লস ডিকেন্স কে নিয়ে এখানে আলোচনা করেছি। চার্লস ডিকেন্স হচ্ছে ওয়ান অফ দ্য মানে মোস্ট ইম্পর্টেন্ট
নভেলিস্টদের মধ্যে পড়ে, ঠিক আছে। তো তার লেখার মধ্যে আমরা স্ট্রেট ফরওয়ার্ড কোনো কিছু পাই না। তার লেখার মধ্যে উনি সবসময় একটা মানে অ্যালেগরিক্যাল লেখা বা এই টাইপের ব্যাপারগুলোকে উনি বেশি করতেন, মানে কি বলবো, ফলো করতেন। আর টেল অফ টু সিটিজ আর গ্রেট এক্সপেকটেশন তার ভালো কিছু লেখার মধ্যে অন্যতম, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাই উইলিয়াম মেকপিস থ্যাকারেকে, ঠিক আছে। এই উইলিয়াম মেকপিস থ্যাকারে যে ব্যক্তি, ইনি কিনা ক্যালকাটায় জন্মগ্রহণ করেছিলেন এবং ইংল্যান্ডে চলে আসেন নিজের এডুকেশনের জন্য। তার একটা নোবেল ছিল, যে নোবেলটার নাম হচ্ছে দ্য ভ্যানিটি ফেয়ার। সেই ভ্যানিটি ফেয়ারের জন্য ইনি মারাত্মক লেভেলের সাকসেস পান এবং দ্য রোজ অফ দ্য রিং, রেবেকা অ্যান্ড রোয়েনা, দ্য ফোর জর্জেস আর সাম অফ হিজ ওয়ার্কস, এই সমস্ত জিনিসগুলো ওনার ওয়ার্কের মধ্যে পড়ছে। এরপরে আমরা দেখতে পাই কিছু ব্রন্টে সিস্টার্সকে, ঠিক আছে, এখানে ব্রন্টেস বলে লেখা আছে। তো আমরা ব্রন্টে সিস্টারকে দেখতে পাই, ঠিক আছে, যার আমরা দেখতে পাই যে চার্লটে ব্রন্টে, এমিলি ব্রন্টে অ্যান্ড অ্যানি ব্রন্টে, ঠিক আছে। তিনজনের নাম কি বললাম আরেকবার বলে দিচ্ছি, চার্লটে ব্রন্টে, চার্লটে, ঠিক আছে, এছাড়া এমিলি অ্যান্ড আমরা দেখতে পাচ্ছি অ্যানি, ঠিক আছে। এই তিনজন ব্যক্তি, চার্লটে, এমিলি আর অ্যানি। তো চার্লট, এমিলি আর অ্যানি, এই তিনজন ব্রন্টে সিস্টার্স বলা হয় এদেরকে। তো এনারা তিন ভাবে লেখা স্টার্ট করেন। এখানে আমরা আরেকটা জিনিস দেখতে পাই, যেখানে আমরা মানে এর আগে আমরা একটা পার্টিকুলার প্রোজ পড়েছিলাম বা এসে পড়েছিলাম, যেখানে আমরা ওমেন পার্টিসিপেশন ইন লিটারেচার নিয়ে কথা বলছিলাম, ইন লিটারেচার, যে আলটিমেটলি আমরা দেখেছিলাম যে একটা ফেমিনিজমের মুভমেন্ট এই টাইমটা স্টার্ট হয় অ্যান্ড ওমেনরা এই টাইমে লেখা স্টার্ট করেন। তারা আর মানে যারা হচ্ছে তারা আর মেলদের কি বলবো, মানে আগে কি হতো, আগে যে লেখাটা এনারা লিখতেন সেই লেখাটা মেলদের ওপর ডিপেন্ড করে হতো। যারা মেল থাকতো তাদের নামগুলোকে নিয়ে বেসিক্যালি এখানে লেখা হতো, তার মানে তারা সিউডোনেমে লিখতেন। এখন কিন্তু আর সেই ব্যাপারটা হতো না, এখন তারা কিন্তু আর সিউডোনেমে লিখতেন না, ঠিক আছে, এই অ্যানে ব্রন্টের টাইম থেকে, ঠিক আছে। এছাড়া আমরা দেখতে পাই এখানে জর্জ এলিয়ট রয়েছেন, থমাস হার্ডি রয়েছেন, ঠিক আছে। তো থমাস হার্ডির একটা ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফার ফ্রম দ্য ম্যাডিং ক্রাউড, ঠিক আছে, এটা একটা ট্র্যাজিক কমেডি বলে আমরা ধরি, ট্র্যাজিক কমেডি, ঠিক আছে, যেটা কিনা ওয়েসেক্সে এটা সেট করা হয়েছে, ওকে। তো এগুলো তাকে মোটামুটি বানায়। এছাড়া আমরা দেখতে পাই এখানে কিছুক্ষণ আগে আমরা পিবি সেলির কথা বলেছিলাম, পিবি সেলি, ঠিক আছে। পিবি সেলির ওয়াইফের নাম হচ্ছে মেরি সেলি। তো সেই মেরি সেলি অ্যাকচুয়ালি তার লেখার মাধ্যমে সব থেকে বেশি আমরা দেখতে পাই যে সায়েন্স ফিকশন উঠে আসে এনার লেখা থেকে। সায়েন্স ফিকশনের মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রাইটিং হচ্ছে ফ্র্যাঙ্কেনস্টাইন। ফ্র্যাঙ্কেনস্টাইন আমরা দেখেছি ইনি টেরারের নোভেল লিখতেন, ঠিক আছে। ফ্র্যাঙ্কেনস্টাইন বলে যে নোভেলটা বা ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প আমরা অনেকেই শুনেছি, ঠিক আছে। না শুনে থাকলে দেখবি ইউটিউবে পেয়ে যাবি ফ্র্যাঙ্কেনস্টাইনের গল্প, ঠিক আছে। তো ওখান থেকে মোটামুটি ভাবে আমরা এই ব্যাপারটাকে মানে এই ব্যাপারটার কনক্লুশনে আসতে পারি যে ফার্স্ট টাইম সায়েন্স ফিকশন উনি নিজেই লেখেন, ওকে। এরপর আমরা দেখতে পাই এডগার অ্যালান পো। এডগার অ্যালান পোয়ের যে লেখা, সেই লেখার মধ্যে আমরা দেখতে পাই যে এখানে ফার্স্ট টাইম আমরা ডিটেকটিভ স্টোরিজ পাই, ঠিক আছে, ডিটেকটিভ স্টোরিজ পাই। এডগার অ্যালান পো মানে যত ডিটেকটিভ রয়েছে সমস্ত ডিটেকটিভের মধ্যে ধরা হয় যে ইনি সব থেকে ফার্স্ট ডিটেকটিভের জন্ম দেন, ঠিক আছে। তো এনার একটা গল্প সানডে সাসপেন্সেই রয়েছে, এই গল্পটা দ্য মার্ডার্স ইন দ্য রুম ওয়ার্ক, এটা সানডে সাসপেন্সে রয়েছে। তো যদি মির্চি বাংলা চ্যানেল ফলো করিস, সম্ভবত দ্য ফল অফ দ্য হাউস অফ আসারটা এটা অন্য চ্যানেলে দেখেছিলাম, এটা এর কাছে নয়। তো মোটামুটি ভাবে যদি মির্চি বাংলা চ্যানেল ফলো করিস, মির্চি বাংলা চ্যানেল থেকে এই গল্পটা শুনেই নিতে পারিস, দ্য মার্ডার্স অফ দ্য রুম ওয়ার্ক, গল্পটা আছে এটা কি, ঠিক আছে। তো এটা সানডে সাসপেন্স কিন্তু কভার করেছে এই গল্পটাকে, ওকে। তো এটা কার লেখা? এডগার অ্যালান পো। শুনেই বুঝতে পারবি যেটা হচ্ছে মোটামুটি ভাবে এর আগে কোনো ডিটেকটিভ স্টোরি কেউ লেখেনি, ঠিক আছে। ইনি ফার্স্ট টাইম ডিটেকটিভ স্টোরি লেখা স্টার্ট করেন, ঠিক আছে। অবশ্যই মাথায় একটা প্রশ্ন আসবে যে এনার ডিটেকটিভ ক্যারেক্টারের নাম কি। তো ডিটেকটিভ ক্যারেক্টারের নাম এই মুহূর্তে আমারও মনে পড়ছে না, এটা আমি পরে কখনো বলবো, ঠিক আছে। দেন আমরা এখানে দেখতে পাই দ্য লেডি অফ দ্য লাস্ট মিনস্ট্রেল, মার্মিয়ন,
এছাড়া স্যার ওয়াল্টার স্কটকে আমরা এখানে দেখতে পাই, যিনি কিন্তু এখানে লেখালেখি করেন। এর পরের ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা রয়েছে চ্যাপ্টার 12। ঠিক আছে, বেশ কিছু আলাদা 19th সেঞ্চুরি প্রোজ রাইটার রয়েছেন, যাদের মধ্যে চার্লস ল্যাম্ব রয়েছেন। ঠিক আছে, চার্লস ল্যাম্বের লেখা যথেষ্ট পরিমাণে প্রবলেমেটিক। ঠিক আছে, প্রবলেমেটিক মানে ইন দ্য সেন্স কি যথেষ্ট মানে ইনসাইট রয়েছে এবং তার মধ্যে ডিপ কিছু মিনিংস রয়েছে, যে মিনিং গুলোকে বের করানোর জন্য যথেষ্ট খাটতে হয়। এটা হচ্ছে চার্লস ল্যাম্বের লেখার একটা খুব ভালো দিক। এছাড়া আমরা এখানে দেখতে পাই এনার যে ওয়াইফ, যার নাম হচ্ছে মেরি ল্যাম্ব, সেও কিন্তু লেখালেখি করতো। এরপর আমরা দেখতে পাই উইলিয়াম হ্যাজলিটকে। উইলিয়াম হ্যাজলিট যেখানে আছেন, সেই উইলিয়াম হ্যাজলিট কথা বলেন এখানে শেক্সপিয়ারের প্লে, ইংলিশ পোয়েটস এবং এই সমস্ত নিয়ে বেসিক্যালি। ঠিক আছে, দেন আমরা এখানে দেখতে পাই থমাস দি কুইন্সিকে। ঠিক আছে, থমাস দি কুইন্সির একটা ওয়ান অফ দ্য পপুলার ওয়ার্ক হচ্ছে কনফেশন অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার। ঠিক আছে, এটা খুব ভালো করে মাথায় রাখবি, প্রচন্ড ইম্পর্টেন্ট আর প্রচুর জায়গায় পড়ে। কনফেশন অফ অ্যান ইংলিশ অপিয়াম ইটার, এটা হচ্ছে বেসিক্যালি থমাস দি কুইন্সির ফেমাস একটা ওয়ার্ক। ইট ইজ রিটেন ইন দ্য ম্যানার অফ ড্রিমস। এবারে এই ব্যাপারটা নিয়ে আর ডিসকাস করছি না। নেক্সট আছে থমাস কার্লাইল। থমাস কার্লাইলের পর আমরা এখানে অলরেডি আমরা এখানে ডিসকাস করছি 19th সেঞ্চুরি। দেন আমরা থমাস ম্যাগালেকে দেখি, চার্লস ডারউইনকে দেখি। ঠিক আছে, চার্লস ডারউইন হচ্ছে সেই ব্যক্তি যিনি আমাদেরকে এভলিউশনের তত্ত্ব দিয়েছিলেন। চার্লস ডারউইন আমরা সবাই জানি। তো এনাকে মডার্ন সায়েন্সে ওয়ান অফ দ্য মোস্ট পপুলার ধরা হয়। অ্যান্ড দ্য চিফ ওয়ার্কের মধ্যে ব্যাটেল অফ দ্য বিগল, অরিজিন অফ স্পিসিস, দ্য ডিসেন্ট অফ ম্যান, এগুলো ধরা হয়। ঠিক আছে, দেন আমরা জন রাস্কিনকে দেখছি। জন রাস্কিন রয়েছেন এখানে। তারপর আমরা দেখছি স্যামুয়েল বাটলারকে। স্যামুয়েল বাটলার অবশ্যই আর্ট অ্যান্ড সায়েন্স, দ্য ওয়ে অফ অল ফেস, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে দেখতে পাই। ঠিক আছে, ম্যাথিউ আর্নল্ড আমরা এখানে দেখতে পাই। ম্যাথিউ আর্নল্ড পোয়েট হওয়া সত্ত্বেও এখানে কিন্তু উনি এসেও বেশ কিছু লিখেছেন, এবং তার এসের মধ্যে আমরা দেখতে পাই এসেস ইন ক্রিটিসিজম, কালচার অ্যান্ড অ্যানার্কি, লিটারেচার অ্যান্ড ডগমা, এই সমস্ত জিনিসগুলো ম্যাথিউ আর্নল্ডের এসের মধ্যে পড়ে। লিউইস ক্যারল। লিউইস ক্যারল হচ্ছে আমাদের প্রোজ রাইটার অফ 19th সেঞ্চুরি। 19th সেঞ্চুরির প্রোজ রাইটারের মধ্যে লিউইস ক্যারল পড়ছেন, যিনি তার মানে কিছু ইমমরাল ওয়ার্ক উনি লিখে গেছেন, যেটার উপরে অনেকবার ফিল্মও তৈরি হয়েছে। অ্যালাইস অ্যাডভেঞ্চার্স ইন ওয়ান্ডারল্যান্ড, অ্যালিসের অ্যাডভেঞ্চার যেটা ওয়ান্ডারল্যান্ডে, তো এটার উপর অনেকবার কিন্তু ফিল্মও তৈরি হয়েছে এই লিউইস ক্যারলের লেখার উপর। ঠিক আছে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি যে এরপর আমরা ঢুকছি 20th সেঞ্চুরিতে। যে 20th সেঞ্চুরিতে কুইন ভিক্টোরিয়া ইংল্যান্ডের রানী থেকে পদত্যাগ করেন 1901 সালটা। সেই সময় পদত্যাগ করার পর উনি আলটিমেটলি আমরা দেখতে পাই রুডিয়ার্ড কিপলিং এই সময় চলছেন। ঠিক আছে, রুডিয়ার্ড কিপলিং আমরা জানি, এনার অনেক লেখা আমরা পড়েছি। ইনি বোম্বেতে জন্মগ্রহণ করেন, কিন্তু আলটিমেটলি ইনি লাহোরে চলে যান। দেখ ইন্ডিয়ায় ব্যাক আসছি। ঠিক আছে, অবশ্যই লাহোর আজকালকার দিনে পাকিস্তানে, বাট এই সময়টা যে সময়ের কথা বলা হচ্ছে, এই সময় ইন্ডিয়া অ্যান্ড পাকিস্তান সব সেম ছিল। ঠিক আছে, তো তার কিছু ওয়ার্কের মধ্যে আমরা দেখতে পাই যে দ্য জঙ্গল বুক, অবশ্যই দ্য স্টোরি অফ কে মোগলি, রাইট, দ্য স্টোরি অফ মোগলি। তো মোগলি স্টোরি আমরা মোটামুটি সবাই শুনেছি, তো সেটা কার লেখা? রুডিয়ার্ড কিপলিং। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাই ইএম ফস্টারকে। ইএম ফস্টার এখানে প্যাসেজ টু ইন্ডিয়া লেখেন, এই যে দ্য প্যাসেজ টু ইন্ডিয়া, অবশ্যই এটা তার লেখার মধ্যে অবশ্যই একটা খুব ভালো দিক। কেন? প্যাসেজ টু ইন্ডিয়া থেকে আমরা যথেষ্ট পরিমাণে এটা জানতে পারি যে ইন্ডিয়ান কালচার অ্যান্ড ইংলিশ অ্যান্ড নেটিভ পিপলের যে কালচার, সেগুলোর মধ্যে কি রিলেশনশিপ রয়েছে। ঠিক আছে, তার মানে যদি ব্রিটিশ কলোনিয়ালিজমের আন্ডারে ইন্ডিয়াকে জানতে হয়, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে এইগুলোকে ফলো করতে হবে। প্যাসেজ টু ইন্ডিয়া, দ্য লংগেস্ট জার্নি, এইগুলোকে বেসিক্যালি আমাদের ফলো করতে হবে। ইয়েস, এরপর আমরা দেখতে পাচ্ছি আরো একটা সায়েন্স ফিকশন ঢুকছে। ঠিক আছে, এইচ.জি. ওয়েলস, দ্য টাইম মেশিন, দ্য ইনভিজিবল ম্যান, এইগুলো হচ্ছে আরো একটা ঠিক আছে, যেগুলো হচ্ছে আমাদের এইচ.জি. ওয়েলস এর লেখা এই সময়। এবং ইনিও কিন্তু কিসের উপর লিখছেন? ইনিও কিন্তু লিখছেন সায়েন্স ফিকশনের উপর। কিন্তু লিখলে কি হবে? সায়েন্স ফিকশন অলরেডি আগে লিখে চলে এসেছেন মেরি শেলি, তাহলে উনি ক্রেডিটটা পাচ্ছেন সায়েন্স ফিকশনের। যখন আমরা সায়েন্স ফিকশন বলতে আমরা কি বুঝি? সায়েন্স ফিকশন বলতে আমরা বুঝি যে সায়েন্সের সাথে ইমাজিনেশনকে মিশিয়ে আমরা যদি কোনো গল্পকে লিখতে পারি, তাহলে সেটাকে আমরা সায়েন্স ফিকশন বলি। এক কথায় আমরা এটাকে কল্পবিজ্ঞান বলছি। কল্পবিজ্ঞানের কোনো স্টোরি আমরা এখানে এইচ.জি. ওয়েলস এর কাছ থেকে পাই। ঠিক আছে, দেন আমরা এখানে দেখতে পাচ্ছি ডিএইচ লরেন্সকে। ডিএইচ লরেন্সেরও অনেক কিছু লেখা এখানে রয়েছে, বাট খুব একটা ইম্পর্টেন্ট নয়।
জেমস জয়েস অবশ্যই ইম্পর্টেন্ট, কারণ তার লেখা ইউলিসিস আমরা অলরেডি পড়েছি জাস্ট 1 বছর আগে। ইউলিসিস চ্যাপ্টারে ছিল, ঠিক আছে, ইউলিসিস চ্যাপ্টারে ছিল। এছাড়া আরো একটা নোভেল যেটা প্রায়ই অনেক জায়গায় থাকে, আ পোর্ট্রেট অফ দ্য আর্টিস্ট অ্যাজ আ ইয়াং ম্যান, ঠিক আছে, এই লেখাটাও কিন্তু ওনার বেসিক্যালি লেখা, কার, জেমস জয়েস, ঠিক আছে। দেন আমরা দেখতে পাই ভার্জিনিয়া উলফকে। ভার্জিনিয়া উলফকে আমরা প্রায়ই মানে আমাদের কি বলবো সিলেবাসের মধ্যে পড়ি, ঠিক আছে, মানে পড়তে বেসিক্যালি হয়। তার একটাই কারণ, ভার্জিনিয়া উলফ যে টাইপের লেখালেখিগুলো করতেন সেই টাইপের লেখালেখিগুলোর মধ্যে ওনার একটা পার্টিকুলার টাইপের নিউ অ্যাসপেক্ট থাকতো, যে অ্যাসপেক্টটাকে আমরা বলছি কি SOC, মানে স্ট্রিম অফ কনসাসনেস, ঠিক আছে, স্ট্রিম অফ কনসাসনেস। এটা আমরা অনেকবার আগে পড়েছি, ঠিক আছে, ভার্জিনিয়া উলফের স্ট্রিম অফ কনসাসনেস জিনিসটা ওনার লেখার মধ্যে একটা ইউনিক ফিচার, ঠিক আছে, এই যে এখানে লেখাই আছে স্ট্রিম অফ কনসাসনেস, এটা। দেন আমরা দেখতে পাই জর্জ অরওয়েল অবশ্যই এনিমাল ফার্মকে নিয়ে এখানে ডিসকাস করেন, ঠিক আছে। দেন আমরা দেখতে পাই উইলিয়াম গোল্ডিং। দেন আমরা সমারসেট মমকে দেখতে পাই, সমারসেট মম, এটা ঠিক আছে, মঘম না, সমারসেট মম। এছাড়া আমরা দেখতে পাই কিংসলে অ্যামিসকে নিয়ে, ঠিক আছে, এই সমস্ত লেখাগুলো এখানে চলতে থাকে। দেন আমরা দেখতে পাই 20th সেঞ্চুরি ড্রামা। এই 20th সেঞ্চুরি ড্রামা মানে যে সময়টায় মানে কি আমরা লাস্ট ড্রামার সব থেকে ভালো টাইম কখন দেখেছিলাম, আমরা ড্রামার সব থেকে ভালো টাইম দেখেছি হচ্ছে এলিজাবেথেন এজে, ঠিক আছে, এলিজাবেথেন এজে, যে সময়টায় শেক্সপিয়ার থেকে শুরু করে আমাদের বেন জনসন অ্যান্ড বাকিরা সবাই কিন্তু একসাথে ড্রামা লিখতেন, ঠিক আছে। এই সময় ড্রামা যে লেভেলে প্রোগ্রেস করেছিল, ড্রামা সেই প্রোগ্রেসটা আস্তে আস্তে কিন্তু হারিয়ে যায়, থাকেন। তো এই ড্রামার যে প্রোগ্রেসটা সেটা আবার আমরা পরে পাই, পরে কখন পাই, এই ড্রামার প্রোগ্রেসটাই আবার আমরা পাই হচ্ছে 20th সেঞ্চুরিতে এসে, ঠিক আছে। 20th সেঞ্চুরি মানে 1901 থেকে এক্স্যাক্টলি 1901 থেকে 2000, তাই না, 1901 থেকে 2000, এটাই হচ্ছে 20th সেঞ্চুরি, ঠিক আছে। এখন কত চলছে, 21st সেঞ্চুরি, কারণ এখন 2000 থেকে স্টার্ট করে আমাদের চলছে, এখন আপাতত 2021, 21st সেঞ্চুরি চলছে, ঠিক আছে। ওকে, তো 20th সেঞ্চুরি ড্রামা, এটা আমরা দেখতে পাচ্ছি যে ড্রামা এখানে আবার রাইজ করছে, ঠিক আছে, কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি জন গ্যালসওয়ার থেকে, যার খুব একটা ওয়ার্ক আমরা পড়িনি, বাট স্টিল কিন্তু ওনার খুব ভালো লেখা কিছু রয়েছে। এছাড়া আমরা এমন একজনকে এখানে পাই যে কিনা আমার পার্সোনাল ফেভারিট, জর্জ বার্নার্ড শ, যার দুদিন আগেই একটা লেখা আমরা পড়লাম, কি নামটা পড়েছিলাম, জর্জ বার্নার্ড শ এর লেখা দুদিন আগেই পড়েছি, দু এক মাস আগে আমি পড়িয়েছি জর্জ বার্নার্ড শ এর লেখা। কোন ওয়ার্কটা আমরা পড়ছিলাম, জর্জ বার্নার্ড শ এর লেখা, জর্জ বার্নার্ড শ এর লেখা আমরা পড়ছিলাম কি, আমরা পড়ছিলাম হচ্ছে পিগম্যালিয়ন, যদি মনে থাকে, পিগম্যালিয়ন পড়ছিলাম, যেখানে এলিজা বলে ক্যারেক্টারটা ছিল, এলিজা ফ্লাওয়ার গার্ল ছিল, ওকে হেনরি হিগিন্স বেসিক্যালি এটিকেট শেখাচ্ছিল, আলটিমেটলি ওরা বুঝতে পারলো যা বোঝা, সেই সমস্ত ব্যাপারগুলোই আমরা দেখেছিলাম কোথায়, পিগম্যালিয়নে, যেটা জর্জ বার্নার্ড শ এর ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক, ঠিক আছে। এটা এমন একটা স্যাভিয়ান প্লে, যা আর আমাদের সিলেবাসে একটা ছিল যেটা হচ্ছে আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটাও কিন্তু খুব ভালোভাবে উনি লিখেছেন। এনার লেখার একটা খুব ভালো ফিচার হচ্ছে ইনি সুগার কোটিং করে, ঠিক আছে, সুগার কোটিং করে ট্রুথটাকে বলেন, ঠিক আছে, তার মানে ট্রুথটাকে এখানে উনি সাপ্লাই করেন উইথ আ সুগার কোটিং, ঠিক আছে, তো সুগার কোটিং করে উনি ট্রুথটাকে এখানে সাপ্লাই করেন। এবং এনার লেখা সবার খুব একটা পছন্দ হয় না, কারণ এমনি সত্যটাকে সত্য সোজাসুজি ভাবে বলতে জানেন, তো যেটা বাকিদের মধ্যে আমরা পাই না, ঠিক আছে। এই যে পিগম্যালিয়ন আমি একটু আগে বললাম, এই দেখ, এই যে এখানে লেখা আছে পিগম্যালিয়ন, ঠিক আছে। এছাড়া আমরা এখানে দেখতে পাই জেমস ফিঞ্চকে, যিনি কিনা আরেকজন এখানে ফেমাস রাইটার, ঠিক আছে। এরপরে আমরা দেখতে পাই লাস্ট আমরা স্যামুয়েল বেকেটকে দেখতে পাই, যে স্যামুয়েল বেকেটকে আমরা এখানে দেখতে পাই ওয়েটিং ফর গোডো লিখতে, ওয়েটিং ফর গোডো অ্যানাদার ইম্পর্টেন্ট ড্রামা, ঠিক আছে, ওয়েটিং ফর গোডো, হ্যাঁ, ওয়েটিং ফর গোডো, এটা আমরা দেখতে পাই খুব ইম্পর্টেন্ট ড্রামা। এছাড়া আমরা দেখতে পাই হ্যারল্ড পিন্টারকে, হ্যারল্ড পিন্টারের পর আমরা দেখতে পাই জেমস অসবর্নকে। জেমস অসবর্ন সব থেকে ফার্স্ট একটা কনসেপ্ট দেন, যে কনসেপ্টটা হতে পারে অ্যাংরি ইয়াং ম্যানের কনসেপ্ট। আজকে আমরা যখন আমরা ছোট ছিলাম তখন বাবারা
যখন ফিল্ম দেখতেন অ্যাটলিস্ট সেই সময় অমিতাভ বচ্চনকে বলা হতো অ্যাংরি ইয়াং ম্যান। তো অ্যাংরি ইয়াং ম্যানের যে কনসেপ্টটা, হ্যাঁ, তো এই কনসেপ্টটা ফার্স্ট টাইম কে এনেছিলেন? কনসেপ্টটা ফার্স্ট টাইম এনেছিলেন জেমস অসবর্ন। জেমস অসবর্ন নিজের কোন লেখাটা এনেছিলেন? জেমস অসবর্ন নিজের এই যে লেখাটা আছে লুক ব্যাক ইন অ্যাঙ্গার, এই লেখাটার মধ্যে উনি ফার্স্ট টাইম এই কনসেপ্টটাকে নিয়ে আসেন। ঠিক আছে, কোন কনসেপ্টটাকে? অ্যাংরি ইয়াং ম্যানের কনসেপ্টটা। এবং এখানে আমরা দেখতে পাই যে জিমি পর্টার বলে একটা ক্যারেক্টার রয়েছে, জিমি পর্টার বলে একটা ক্যারেক্টার রয়েছে, ঠিক আছে, যে কিনা আলটিমেটলি মানে কোনোভাবে এই ক্যারেক্টারটা সব সময় রেগে থাকছে। ঠিক আছে, অ্যাংরি ইয়াং ম্যান মানে যেটাকে বলে যে রাগ একদম নাকের উপর থাকা, সেই ব্যাপারটা হচ্ছে এর সাথে ঘটছে। ঠিক আছে, অ্যাংরি ইয়াং ম্যান। এছাড়া আমরা দেখতে পাই এখানে টি.এস. এলিয়ট, যে টি.এস. এলিয়টের একটা ওয়ার্ক আমরা রিসেন্টলি পড়েছি, নামটা বলবি? যে টি.এস. এলিয়টের একটা ওয়ার্ক আমরা রিসেন্টলি পড়েছি, নামটা বলবি? জাস্ট আগের দিন পড়িয়েছি। ওই যে টি.এস. এলিয়টের আফ্রিকান ড্রামাটা? না, টি.এস. এলিয়টের ওটা নয়। টি.এস. এলিয়টের হচ্ছে লাভ সং অফ জে অ্যালফ্রেড রুফক। ওই যে পড়ছিলাম লাভ সং অফ জে অ্যালফ্রেড রুফক, যেখানে আমি বলছিলাম যে লোকটা বারবার ইনডিসিশনে ভুগছে, ও ইনডিসিসিভনেসে ভুগছে, বারবার ডিসিশন কিছুতেই নিতে পারছে না। সেইটাই বেসিক্যালি টি.এস. এলিয়টের লেখা। এবং এরকমই আরো কিছু ওয়ার্ক যেটা হচ্ছে টি.এস. এলিয়টের লেখা ওয়ান অফ দ্য মোস্ট নোটেবল ওয়ার্ক, তার মধ্যে রয়েছে ওয়েস্টল্যান্ড। ঠিক আছে, ওয়েস্টল্যান্ড এটা খুব ভালো একটা মানে পার্টিকুলার ওয়ার্ক। এছাড়া মার্ডার ইন দ্য ক্যাথেড্রাল, কনফিডেন্সিয়াল ক্লার্ক, দ্য ইংলিশ স্টেটসম্যান, এই সমস্তগুলো আমাদের টি.এস. এলিয়টের মোটামুটি ভাবে লেখা। ঠিক আছে, এছাড়া আমরা এখানে দেখতে পাই যে সবার লাস্টে আমরা হিট করছি 20th সেঞ্চুরি পোয়েট্রিতে, যেটা আমাদের চ্যাপ্টার 15 এর মধ্যে রয়েছে। তো 20th সেঞ্চুরি পোয়েট্রির মধ্যে আমরা উইলিয়াম বাটলার ইয়েটসকে পাই। ঠিক আছে, যার লেখার মধ্যে দিয়ে ইনি অনেকগুলো পার্টিকুলার ইন্ডিয়ান ফিলোসফি, ভেদাস, ফেরি, ম্যাজিক, সুপারস্টিশন, এই সমস্ত ব্যাপারের উপর উনি প্রচন্ড পরিমাণে ইয়ে করেন, কি বলে, স্কোপ দেন। এছাড়া উনি যেহেতু পোয়েট্রি লিখতেন, তো ওনার মধ্যে একটা ইমাজিনেশনটা খুব ভালোভাবে কাজ করতো। তো উনি ইমাজিনেশনের উপর বেস করে কিন্তু পোয়েট্রি লিখতে পারতেন। ওনার লেখা পোয়েট্রি গুলোর মধ্যে আমরা দেখতে পাই এখানে দ্য আইরিশ সিম্যান, ফোর্সিস হিজ ডেথ, দ্য টাওয়ার, দ্য গ্রিন হ্যামলেট, এই সমস্তগুলো হচ্ছে ওনার মেজর পোয়েমের মধ্যে কয়েকটা। ঠিক আছে, এছাড়া আমি বলেছি এই যে এলিজাবেথের ফার্স্ট ওয়ার্ক যেটা প্রুফক অ্যান্ড হিজ অবজারভেশন, আদার অবজারভেশন, ঠিক আছে, এইটাই বেসিক্যালি আমরা পড়ছিলাম সেদিন, দ্য লাভ সং অফ জে অ্যালফ্রেড প্রুফক। ঠিক আছে, এছাড়া আমরা দেখতে পাই দ্য ওয়েস্টল্যান্ড এনার লেখা। ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলো আমরা এখানে পাই। এরপর আমরা এখানে আরো দেখতে পাই ডব্লিউ.এইচ. অডেনকে, আমরা দেখতে পাই থমাস হার্ডিকে। ঠিক আছে, থমাস হার্ডির মধ্যে ন্যাচারাল বিউটি বা লিরিক্স গুলো খুব এদের শর্ট হতো। ঠিক আছে, নেচার এবং ন্যাচারাল বিউটিকে নিয়ে এনারা খুব বেশি লিখতেন। ঠিক আছে, এই সমস্ত ব্যাপারগুলো আমরা এখানে পাই। ঠিক আছে, নেক্সট আমরা পাই জি.এম. হপকিন্সকে। জি.এম. হপকিন্স এর মধ্যে যে রাইটিং টেকনিক ছিল সেটা বাকিদের থেকে পুরোপুরি আলাদা। ঠিক আছে, এরপরে ইনাকে বলা যায় যে মানে আন্ডারস্ট্যান্ডিং এর কন্ট্রোভার্সিয়াল ওয়ান অফ দ্য মোস্ট মানে ফেনোমেনাল অ্যাসপেক্ট বলা চলে। দেন আমরা ডায়লান থমাসকে দেখতে পাই। ঠিক আছে, ডায়লান থমাসও একইভাবে নিজের লেখা চালিয়ে যান এবং অবশ্যই এনার লেখার মধ্যে আমরা দেখতে পাই যে এনার লেখা খুব কালারফুল হয়, খুব মিউজিক্যাল হয়। ঠিক আছে, এনার লেখার মধ্যে নেচারের খুব অ্যাপ্রিসিয়েশন থাকে। এনার লেখার মধ্যে ধার্মিক এবং যে মিস্টিক্যাল মানে যে রহস্যময় যে দিকগুলো, সেই সমস্ত দিকগুলো তুলে ধরা হয়। স্যাডনেস বা দুঃখিত ভাব এবং কোয়াইটনেস বা শান্ত ভাব, এগুলো কিন্তু এনার লেখার মধ্যে যথেষ্ট পরিমাণে জায়গা পায়। ঠিক আছে, এছাড়া আমরা সিলভিয়া প্ল্যাথ আর টেড হিউজ এদেরকেও পাই। ঠিক আছে, যারা 20th সেঞ্চুরি রাইটার। ঠিক আছে, তো সিলভিয়া প্ল্যাথ, টেড হিউজ, এদের লেখার মধ্যে আমরা দেখতে পাই যে মানে তার যে লেখার মধ্যে বলতে পারিস এখানে আমাদের যে সিলভিয়া প্ল্যাথ ছিলেন, সেই সিলভিয়া প্ল্যাথ আমাদের সুইসাইড করেন পরবর্তীকালে। ঠিক আছে, সুইসাইড করেন এবং সুইসাইড করে মারা যান অবশ্যই। তো তার লেখা বেশ কিছু মানে পোয়েম বা পোয়েট্রি, যে লেখাগুলো সবসময় স্যাডনেস এর উপর হতো, এগুলো তারপর ইন্টারপ্রেট করে দেখা গেছে যে উনি অনেক আগে থেকেই পোয়েমের মধ্যে দিয়ে প্রায় বলতে পারিস সুইসাইড নোট টাইপের ব্যাপার লিখতেন। ঠিক আছে, এছাড়া
এছাড়া টেড হিউজ হচ্ছেন এমন একজন পোয়েট যিনি কিনা অ্যানিমেল আর নেচার নিয়ে প্রচন্ড পরিমাণে লেখালেখি করতেন। দ্য হক ইন দ্য রেন, ভুডু, ক্রো, এই সমস্ত জিনিসগুলো উনি বেসিক্যালি লিখতেন। ঠিক আছে, এরপর আমরা দেখতে পাই যে 20th সেঞ্চুরি ইংলিশ পোয়েট্রি আমরা এখানে শেষ করছি। ওকে, দেন আমরা দেখতে পাই এরপরেই 1914 থেকে 1918, 1914 থেকে 1918 এই সময়টায় আমাদের পুরো ওয়ার্ল্ডে একটা ওয়ার হয়ে যায়। ঠিক আছে, এই সময়টায় আমাদের পুরো ওয়ার্ল্ডে একটা ওয়ার হয়ে যায়, যেটাকে আমরা WW1 বলছি, ওয়ার্ল্ড ওয়ার 1। ঠিক আছে, এই ওয়ার্ল্ড ওয়ার 1-এ আমরা দেখতে পাই যে ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া আর এদিকে জার্মানি, অস্ট্রিয়া অ্যান্ড ইটালি। ঠিক আছে, তো এই বেসিক্যালি পুরো যে টিমটা এরাই বেসিক্যালি একসাথে লড়াই স্টার্ট করে। এবং এই যে ওয়ার্ল্ড ওয়ার 1 হয়, এই ওয়ার্ল্ড 1-এর মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে এখানে এমন কিছু রাইটার্স, যে রাইটার্সরা বেরিয়ে আসেন ওয়ারের সোলজার থেকে, ওয়ারের সোলজার্স থেকে। তার মানে এমন কিছু লোক যাদেরকে ওয়ারে পাঠানো হয়েছিল, তারা যুদ্ধ লড়েছে, তারা যুদ্ধের ভয়াবহতা দেখেছে এবং ভয়াবহতা দেখে তারপর তারা ব্যাক করেছে। ঠিক আছে, এবং তারপর তারা এমন কিছু রাইটিং লিখছে যেখানে আর ওয়ারকে গ্লোরিফাই করা নেই, যেখানে ওয়ারের খুব বিচ্ছিরি সত্যটা বলা আছে। ঠিক আছে, যেখানে এটা বলা আছে যে ওয়ার হচ্ছে অ্যাকচুয়ালি প্রবলেমেটিক, যেখানে এটা কখনোই বলা নেই যে ওয়ারটা খুব গ্লোরিফাই এবং নিজের দেশের জন্য মরা হচ্ছে একটা গ্লোরিফিকেশনের ব্যাপার। তো এই জিনিসটাকে আমরা বলছি ওয়ার পোয়েট। এদের নাম হচ্ছে রুপার্ট ব্রুক, সিগফ্রিড স্যাসুন অ্যান্ড উইলফ্রেড ওয়েন। এই সমস্ত লেখকদের মধ্যে, এই সমস্ত পোয়েটের লেখার মধ্যে আমরা দেখতে পাই যে একটা ওয়ার কতটা খারাপ হতে পারে, একটা ওয়ার কতটা ভয়াবহ হতে পারে। একটা ওয়ারের মধ্যে দিয়ে আমরা দেখতে পাই যে কতটা প্রবলেম ক্রিয়েট হতে পারে একটা পার্টিকুলার মানুষের মনে। এই ব্যাপারগুলো এখানে চলছে। ঠিক আছে, রুপার্টের বেশ কিছু লেখা, সাসুনের বেশ কিছু লেখা, এরা বেসিক্যালি আমি বললাম যে এরা ভায়োলেন্ট, ইম্বিটেড পোয়েম লিখতেন। ঠিক আছে, এছাড়া এরা হররস অফ লাইফকে এবং ডেথকে দেখাতেন, যেগুলো ট্রেঞ্চেস বা হসপিটালের মধ্যে হয়েছে। ঠিক আছে, এদের মধ্যে যিনি সব থেকে গ্রেটেস্ট ছিলেন তার নাম হচ্ছে উইলফ্রেড আওয়েন। আওয়েনের যে লেখা, সেই লেখার মধ্যে আমরা সব থেকে বেশি লেখা বুঝতে পারি। আওয়েন কিন্তু লাইফের ফার্স্ট টাইমটাতে, আওয়েনের কথা বলছি, ওকে, আওয়েন কিন্তু লাইফের ফার্স্ট টাইমটাতে ওয়ার পোয়েট ছিলেন না। আওয়েন কি করতেন? রোমান্টিক পোয়েট ছিলেন। ঠিক আছে, রোমান্টিক পোয়েট মানে কাকে ফলো করতেন? অবশ্যই লর্ড কিটস, মানে জন কিটস, লর্ড টেনিসন, এদেরকে ফলো করতেন। ঠিক আছে, কিন্তু পরবর্তীকালে আমরা দেখতে পাই ওয়েন চলে যান অ্যাজ আ সোলজার। ঠিক আছে, ওয়েন চলে যান অ্যাজ আ সোলজার। সোলজার হিসেবে গিয়ে উনি ওয়ার্ল্ড ওয়ার 1-এ পার্টিসিপেট করেন, ওয়ার্ল্ড ওয়ার 1-এ পার্টিসিপেট করেন এবং ওনার সমস্ত রোমান্টিসিজম ওই ওয়ারেই কেটে যায়। ঠিক আছে, উনি যখন ওখান থেকে ব্যাক আসেন তখন হি ইজ আ নিউ পার্সন। ঠিক আছে, এবং তার মধ্যে যে লেখা, যে লেখার মধ্যে আর রোমান্টিজম থাকে না, কারণ স্বাভাবিকভাবে নিজের সামনে থেকে মৃত্যুকে দেখলে কার মধ্যে রোমান্টিজম কাজ করবে না। ঠিক আছে, তো কোয়েট স্বাভাবিক, এরপরে উনি লেখালেখি স্টার্ট করেন ওয়ারকে নিয়ে। ওকে, তো এই হচ্ছে আলটিমেটলি আমি একটা টোটাল, মানে একটা ব্রিফ বলতে পারিস ওয়েতে পুরো ব্যাপারটাকে ডিসকাস করলাম, যেখানে আমি অ্যাংলো স্যাক্সন এবং আমাদের যে অ্যাংলো নরমান এগুলোর উপর খুব একটা টাইম দিইনি। যদিও যে কোনো এক্সাম পাস করার জন্য এগুলো ডিটেলসে খুব পড়া দরকার, তবুও আমি কিন্তু একটা পুরো আইডিয়া ক্রিয়েট করে দিলাম, প্লাস যে টাইম লাইনটা ছিল সেই টাইম লাইন সমেত আমি একটা পুরো আইডিয়া ক্রিয়েট করে দিলাম যে পরপর ইরাগুলো কিভাবে গেছে। ঠিক আছে, আরো যদি কোনো ডিটেলসে ডাউট থাকে তাহলে সেক্ষেত্রে এই ভিডিওটা যে ফার্স্ট থেকে আরেকবার দেখা হয় তাহলে ইজিলি বোঝা যাবে যে কিসের পর কোন ইরাটা গেছে, কোন ইরায় কে কি লিখেছেন। ঠিক আছে, যেহেতু আমরা এখন ইংলিশ ল্যাঙ্গুয়েজের কিছু অ্যাসপেক্ট নিয়ে পড়বো, তাই জন্য ইংলিশ ল্যাঙ্গুয়েজের অ্যাসপেক্ট শেখার জন্য আমাদের এই দিকটা প্রচন্ডভাবে ইম্পর্টেন্ট। তো আশা করছি এই জায়গাটা আমি ক্লিয়ার করতে পারলাম।